হ্যালো বন্ধুরা, আমি তোমাদের আফরা আপু। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমরা বাস স্টপে পৌঁছে জানতে পারলাম যে বৃষ্টি আসার আগেই বাস চলে গেছে। আমরা অনেক চিন্তিত ছিলাম, কারণ এটি একটি অপরিচিত জায়গা এবং এলাকায় কোনো আত্মীয় বা পরিচিতজন ছিল না। তার উপরে আমরা কোথায় রাত পার করব তা নিয়ে চিন্তিত ছিলাম। এই কথা বলতে বলতে আমরা ইটপাকা এবডোখেবডো রাস্তা ধরে হাঁটতে থাকলাম। আমি ওকে যেতে দেখে অবাক হয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম, এইসব ভেবে লাভ কি? আর কিছুদিন পর পিঙ্কির সাথে আমার সব যোগাযোগ নষ্ট হয়ে যাবে এবং হয়তো জীবনে আর ওর সাথে দেখা হবে না। আমি তার প্রতি ঘনিষ্ঠ হয়ে পড়েছি। এতটা হারানোর বেদনা কখনো অনুভব করিনি। এখন আমি এইসব নিয়ে ভাবছি কেন? আমরা একটা চায়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। দোকানের ভিতরে কয়েকজন ছেলে বসে গল্প করছিল। তারা কমেন্ট করতে থাকল এবং বাঁশি বাজাতে শুরু করল। আমি পিঙ্কিকে বললাম, সোজা হাঁটো, কাঁদো না, ওদের দিকে তাকিও না। কিন্তু তারপরও বাঁচলাম না। শেষ পর্যন্ত পিছনে ফিরে দেখলাম ছেলেরা আমাদের পিছু নিচ্ছে। আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। এই অজানা জায়গায় রাতের আধারে পিঙ্কির সাথে আমি একা ছিলাম। কথা বলার মতো কোনো সম্পর্ক ছিল না। আমি জানি না আমি একা এত ছেলের সাথে কি করব। আমার শরীর ভয়ে কাঁপতে থাকল। আমি হয়তো আর পিঙ্কিকে বাঁচাতে পারব না। পিঙ্কি আমার হাত ধরে অনেক কাঁদতে থাকল। আমি সাহস না হারিয়ে পিঙ্কিকে বললাম, ভয় পেও না, আমি আছি। পা চালাও। আমি পিঙ্কির সাথে হাঁটতে থাকলাম। কিন্তু তারপরও ছেলেরা কাছে আসতে থাকল। পিঙ্কির জুতা তখনও হাতে ছিল। আমি ভাবলাম দৌড়াবে না, সমস্যা হবে। আমি এই সময় তার হাত ধরলাম। ফিসফিস করে বললাম, শুধু দৌড়াও। আমি প্রায় ওর সাথে উড়ে গেলাম। জীবনে এত কঠিন দৌড়াইনি। পিঙ্কি শুধু হাঁটতে থাকল। আমি ওর পুরো ওজন টেনে নিয়ে দৌড় দিলাম। ছেলেগুলো আমাদের পিছু নিচ্ছিল। প্রবল বৃষ্টি হচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে একটা ম্লান আলো দেখতে পেয়ে আমরা সেই দিকে ছুটলাম। একটা মুদির দোকানে পৌঁছলাম। আমি পিঙ্কিকে নিয়ে সোজা দোকানের ভিতরে চলে গেলাম। পিঙ্কি অঝরে কাঁদছিল। দোকানদার অনেক বয়স্ক ছিলেন। তাকে সব খুলে বললাম। তিনি আমাকে কিছু জিরা খেতে দিলেন। আমি উকি দিয়ে দেখলাম ছেলেরা একটি গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমরা বের হলেই হয়তো ওরা আমাদের ধরে ফেলবে। সব শুনে দোকানদার বললেন, চিন্তা করবেন না। চৌকিদার আপনাদের চেয়ারম্যানের বাড়িতে পাঠিয়ে দেবে। আমরা বসে পড়লাম। প্রায় ঘণ্টাখানেক পরে গ্রামের চৌকিদার লাঠি নিয়ে দোকানে এলেন। তাকে সব খুলে বললাম আমরা। চৌকিদার আমাদের চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেলেন। পরে মনে পড়ল, আসার সময় এই বাড়িটা দেখেছি। গ্রামের এত সুন্দর বাড়ি দেখে অবাক হয়েছি। বাড়ি থেকে দাড়িওয়ালা এক বৃদ্ধ লোক বের হয়ে এলেন। সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গিতে চেয়ারম্যানকে দারুণ দেখাচ্ছে। কোথায় আছো? আমার মা ফিরে এসেছে। পিঙ্কি ফিরে এসেছে? তাহলে তোমাকে এত চেনা মনে হচ্ছে কেন? চেয়ারম্যানের স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রীকে ধরে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসেন। বাসায় থাকতাম। এটা বিশ্বাস করা কঠিন ছিল যে এটি সত্যিই ঘটছে। আমি স্বপ্ন দেখছিলাম না। একদিনে এত কিছু হয়ে গেল, বুঝতে পারলাম না। এটা বিশ্বাস করা কঠিন। আমাদের যে ঘরটি দেওয়া হয়েছিল তা ছিল গ্রামের বাড়ি, কিন্তু এতে শহরের প্রায় সব আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। যে ঘরে আমাদের থাকতে দেওয়া হয়েছিল সেই বাথরুমটি ছিল বিশাল। গ্রামের পুকুর থেকে বিশুদ্ধ পানি অনেক দ্রুত সংগ্রহ করে সংরক্ষণ করা হতো। আমাদের শুকনো পোশাক দেওয়া হয়েছে। আমি আর পিঙ্কি একে একে বাথরুমে গেলাম। পরিষ্কার করার পর আমরা আমাদের ময়লা পোশাক ছেড়ে দিলাম। চোখের জলে দাগ পড়া পিঙ্কিকে অনেক শুদ্ধ দেখাচ্ছিল এবং আমরা যখন আসলাম তখন নতুন পোশাক পরে যাচ্ছিলাম। তখনও সেখানে একটি লাল সাদা জামদানি শাড়ি ছিল। আমি শার্ট এবং লুঙ্গি পরেছিলাম। যখন পরিবর্তন হয় তখন চেয়ারম্যানের ছোট ছেলের স্ত্রী আমাদের সাথে অনেক কথা বলেন। তখন জানতে পারি চেয়ারম্যানের পিঙ্কি নামে একটি মাত্র মেয়ে ছিল। 2 বছর আগে এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে সাপের কামড়ে তার মৃত্যু হয়।
সে ফিরে এসে ভুল করে পরে বুঝতে পারে ভুল। কিন্তু এই পিঙ্কির নাম, এবং যেহেতু এটা পিঙ্কি, তাই চেয়ারম্যান তাকে মেয়ে হিসেবে মেনে নেন। শ্বশুরবাড়ির অনুগ্রহকে সম্মান করে মেয়ের জামাইরাও যথাসাধ্য চেষ্টা করছেন চেয়ারম্যানের মেয়ে ও জামাইকে ভালোভাবে আপ্যায়ন করার জন্য। কারণ আমরা যখন চেয়ারম্যানের বাসায় আসি তখন 10টা বেজে যায়। 12টার মধ্যে আমাদের মুরগির মাংস, গরম ভাতের সাথে বোয়াল মাছ খাওয়ানো হয়। স্বামী স্ত্রী তাই নির্দ্বিধায় আমাদের একই ঘরে থাকার ব্যবস্থা করে দিল। সারাদিনের পর আমরা দুইজনেই ক্লান্ত ছিলাম। তাই দেরি না করে ঘুমানোর সিদ্ধান্ত নিয়ে দরজা দিয়ে দিলাম। তারপর দেখলাম পিঙ্কি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি বললাম, ঠিক আছে পিঙ্কি, তুমি বিছানা ঘুমাও। আর আমি এই পোশাকটা পেতে মেঝেতে শুয়ে আছি। চিন্তা করো না, তুমি আমার দিক থেকে সম্পূর্ণ নিরাপদ আছো। ভয় নেই, শান্তিতে ঘুমাও। পিঙ্কি অদ্ভুতভাবে বলল, আমি যদি পারি তাহলে তোমাকে ভয় দেখাব। আমি বললাম, এইভাবে বলো না। মনে করো না যে তুমি একা। পিঙ্কি কাঁদতে থাকল। আমি বললাম, এইভাবে কেঁদো না। পিঙ্কি আমার দিকে তাকিয়ে বলল, আসলেই তো আর কিছু না। ঠিক তখনই বাহিরে পুত্রবধূর কণ্ঠস্বর শোনা গেল। তারপর রাত শেষ হয়ে এল। তারপরও গল্প চলবে বন্ধুরা। পরের পর্বে বাকি গল্পটা বলব। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।